ঢাকা 12 আসনে আমার সম্মানিত ভোটার ভাই বোন বন্ধুরা এবং অভিভাবক যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি তারেক প্রজাপতি মার্কার প্রার্থী। আমি বেশ কিছু আমাদের নির্বাচনী এলাকায় ঘোরাঘুরি করছিলাম। তো যে তৎপরতা দেখছি এটা আসলে নেগেটিভলি না, সব কিছু আমার কাছে পজিটিভলি লেগেছে। আমাদের বন্ধুরা যারা নির্বাচন করছে এখানে তাদের বিষয়ে পজিটিভলি আমার লাগছে। সবাই ঘোরাঘুরি করছে, সবাই রেডি আছে, প্রস্তুত আছে নির্বাচনের জন্য। তো এরপরেও কিছু শঙ্কার জায়গায় আছে। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, আমাদের আসনে না অন্য আসনগুলোতে খবর আসছে যে নির্বাচন কেন্দ্রের মধ্যে আগে থেকেই বিভিন্ন প্রার্থী লোকেরা ঢুকছে। আমাদের আসনে আমি এটা দেখিনি। এটা একটা ভালো, সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত ঢাকা 12 আসনে আমার কাছে পজিটিভলি লাগছে। তো শেষবারের মধ্যে একটা বার্তা আমি ঘুরতে গিয়ে অনেক জায়গায় এরকম বলতে শুনেছি যে আমাকে ভোট দিলে ভোটটা নষ্ট হবে বা এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। তো এটা ইন্টেনশনালি আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এভাবে বলছে যে তারেক তো ছোট, বয়স কম, বা আমরা তো কোনো জোটে নাই, এ ধরনের একটা অ্যাটিটিউড আমাদের ক্ষেত্রে দেখাচ্ছে তারা। এটা দেখাচ্ছে বেসিক্যালি যে প্রার্থী, যেমন আমার এগেনস্টে যদি হরিণ মার্কা থাকে, সে হরিণ মার্কা বলছে যে তারেকরে ভোট দিতে কী হবে, ও তো কোনো জোটে নাই, এরকম। তো আমি ইচ্ছাকৃতভাবেই জোটগতভাবে নির্বাচনে অংশ নেইনি। আমাদের দলেরও একটা আকাঙ্ক্ষা ছিল যে জোটগতভাবে আমরা নির্বাচনে অংশ নিইনি, যে আমরা এবার 21টি আসনে 20টি আসনে নির্বাচন করছি। আমরা তো 4 দিন আগে অনুমোদন পেয়েছিলাম আমাদের প্রজাপতি মার্কাটা। তো এটা পরবর্তীতে আমরা সেটা দেখা যাবে। তো এইটা হলো সামগ্রিক বিষয়। একটা ছড়ানোর চেষ্টা করছে যে আমাকে ভোট দিলে ওই ভোটটা হার জিতের জন্য কোনো কাজে লাগবে না। তো আপনারা আমার বন্ধুরা যারা আছেন, আমার বড় ভাইরা, আপনারা মনোবল হারাবেন না। হ্যাঁ, আমি যদি 100 ভোট পাই তাহলে আমি মনে করব যে ঢাকা 12তে আমার 100 জন বন্ধু আছে, এটাই আমার শান্তি। 1000 জন যদি ভোট দেন তো ওই 1000 জনই আমার বন্ধু, আমার ভাই, আমার আমার বড় বোন, আমার অভিভাবক। 10,000 জন যদি দেন 10,000ই, ঠিক আছে। আর 20,000 জন দেন 20,000ই। আমি চাই আমার যারা বন্ধুরা আছেন তারা আমার যে লড়াই, আমাদের যে সংগ্রাম, সে জায়গা থেকে আমাকে ভোট দেবেন। আমি বিজয়ী হব বা পরাজিতই হব এটা আমি কোনোটাই জানি না, এটা আল্লাহ ভালো জানে। আমি আমি ভালো করতে পারি, আমি ভালো করতে পারি না, আল্লাহ আমাকে ভালো জায়গায় নিতে পারে না। এই যে এখন যারা অনেকে অপছন্দ করছে, মুহূর্তের মধ্যে কোনো কারণে আমাকে পছন্দও করতে পারে, সেটা জামাতের ভাইরাও পছন্দ করতে পারে, জানি না তারা কখনো করবে কি না। কিন্তু বিএনপির ভাইরা করতে পারে, আওয়ামী লীগের ভাইরা করতে পারে, বা নিরপেক্ষ মানুষগুলো আছে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো আছে, তারা করতে পারে। তো দেখা যাক, এটা আমার যারা ভোটার ভাইরা আছেন এই ধরনের কথাই কান দিবেন না যে আমাকে ভোট দিলে এটা তো বিজয়ের জন্য ভোট না, এরকম। তো আপনারা আপনাদের জায়গা থেকে, আমি আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের সন্তান। তো আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ভোট যারা আমাকে দেওয়ার জন্য চিন্তাভাবনা করেছেন তারা এটা করবেন, এইটা হলো বিষয়। আর যারা আজকে আরও বিষয় খেয়াল করছি, যদিও এটা সবার ক্ষেত্রেই হচ্ছে আমি মনে করি, আমার মেজরিটি ব্যানার আবারও খুলে ফেলা হয়েছে। আমরা একদিক দিয়ে লাগাই আর একদিক দিয়ে খুলে ফেলা হচ্ছে, এরকম একটা কাহিনী। আমার কোনো চিহ্ন রাখার কোনো রকম অবস্থা এরকম রাখা হচ্ছে না, ঠিক আছে। তো এটা শুধু আমার ক্ষেত্রে হচ্ছে তা না, এটা জামাতের ক্ষেত্রেও হয়তো বা হচ্ছে। এটা দাঁড়িপাল্লা আর কি। তারপরে ফুটবল মার্কা আছে নিরূপায়, তার ব্যানারও হয়তো বা খুলতেছে। তারপরে কোদাল মার্কা, তার ব্যানারও হয়তো বা খুলতেছে। আমি বলবো না শুধু আমারটাই খুলতেছে। তো নির্বাচনে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এটাকে আমি পজিটিভলি নেগেটিভলি কিছুতেই নিচ্ছে না। তা ক্ষতিগ্রস্ত হচ্ছি, ওটা নিয়ে আমি কোনো অভিযোগও দিইনি। হ্যাঁ, আমি আমার নির্বাচনী এলাকায় কিন্তু আমার পক্ষ থেকে একটা অভিযোগ আমি কোনো প্রার্থীর বিরুদ্ধে দেইনি। আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, তারপর আমাদের উপর ডিম হামলা করলো, আমরা কোনো অভিযোগ দিইনি। যে যা করছে করছে, ঠিক আছে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সবাই ঘুমায় যান। আপনারা আপনাদের এ, মূল্যবান ভোটটা দিবেন। অনেকে ভোট কেন্দ্রে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। তো আমি বলবো যে না, আপনারা এটা যাবেন, আমার জন্য যাবেন, আমার বন্ধুরা যারা আছেন, যারা আমাকে একটু ভালোবাসেন, যেটুকু ভোট ওইটা একটা মনোবল থাকবে। 10টা হাজার মানুষ আমাকে ভোট দিচ্ছেন, 20টা হাজার মানুষ আমাকে ভোট দিচ্ছেন, আর যদি 60,000 70,000 দিয়ে ফেলেন তাহলে তো বিজয়ী হয়ে যাব। কারণ ঢাকা 12 আসনে প্রায় 15টা প্রার্থী আছে। 15 প্রার্থীর মধ্যে আপনার হলো গড় অ্যাভারেজ করলেও 3 লাখ ভোট, অ্যাভারেজে কত করে আসে? 60-65 করে আসে। যাই হোক, এই 80,000 ভোট পেলে সে হয়তো বা জয়ী হবে।
আমি মনে করি এতটুকু ভালোবাসা আমাকে আপনারা যারা ভালোবাসেন, বস্তুত এখানে অন্য প্রার্থী যারা আছে তাদেরকে এখানে মানুষরা এখনও কেউ সরাসরি দেখেওনি, যায়নি। টাকার জন্য লোকজন ঠিক করে দিয়েছে মহল্লায় মহল্লায়, তারাই লিফলেট দেয়, তারাই কথা বলে, তারাই প্রচারণা করে। আমি আমার জায়গা থেকে আমার প্রস্তুতির সক্ষমতা ছিল, অর্থের সক্ষমতা ছিল, ঠিক আছে, যে কারণে আমি অনেক লোক এমপ্লয় করতে পারিনি। আমি আমার জায়গা থেকে হেঁটে হেঁটে পুরো নির্বাচন এলাকায় আমি গিয়েছি, আমি আমার জায়গা থেকে কাজ করেছি, খালি গলায় চিৎকার করে বলেছি অথবা মাইকে বলেছি। পরবর্তীতে আমার বন্ধুদের সহযোগিতায়, বড় ভাইদের সহযোগিতায় বেশ কিছু লিফলেট ব্যানারও করা হয়েছে। এই কিছু মিলে আমার নির্বাচনী প্রস্তুতি। আমি ওইভাবে সেভাবে অফিস টফিস এগুলো সাজানো হয়নি, এগুলো অনেক ব্যয়বহুল মিজার। তবে আমরা হলো পুলিং এজেন্ট শতভাগই দেওয়ার চেষ্টা করতেছি এখন পর্যন্ত আমাদের 90% পুলিং এজেন্ট আমাদের হয়ে গেছে। 10%-এর মতো একটু ঘাটতি আছে। আমরা আসলে কোনো রাজনৈতিক পরিচয়ের পুলিং এজেন্ট নিচ্ছি না। ধরেন যিনি বিএনপি, আমরা যদি বুঝতে পারি সে বিএনপির সমর্থক, তাকে আমরা এড়িয়ে চলতেছি। আমরা যদি বুঝি জামাতের সমর্থক, এড়িয়ে চলতেছি। এক্স্যাক্টলি নিরপেক্ষ মানুষ অথবা বিএনপি জামাতের যেহেতু প্রার্থী আছে তারা বাদ দিয়ে অন্য কেউ যদি থাকে সেগুলো নিচ্ছি। আমাদের পুলিং এজেন্টের মধ্যে কিছু আওয়ামী লীগের ভাই বন্ধুরা আছে না? আছে। সব মিলাই আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রম আছে। অর্থাৎ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না এরকম ব্যক্তিদেরকেই আমরা পুলিং এজেন্ট হিসেবে নিয়েছি। যে আমি পুলিং এজেন্ট নিয়োগ দিলাম, দেখা যাচ্ছে যে সে কোদাল বা ফুটবলে দালালি করতেছে অথবা সে দাঁড়িপাল্লা দালালি করতেছে, তাহলে তো পুরা সাপে বর হয়ে যাবে তাদের জন্য, ঠিক আছে? তো ওই জন্য এটা আমি আমার মতো করে একটু নিরপেক্ষ মানুষগুলো অথবা যারা নির্বাচন করতেছে না সেই ধরনের মানুষগুলো দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আমার বন্ধুরা যারা আছেন, এক্স্যাক্টলি যারা বন্ধু, আমার বড় বোন, আমার বড় ভাই, সবার প্রতি অনুরোধ, আপনারা ভোট কেন্দ্রে যাবেন। অনেকে বিভিন্ন কারণে ভোট কেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এটা থেকে সরে এসে আমার জন্য যাবেন, ঠিক আছে? আর অনেক অনেক মানুষ আছে, আমাকে ভোট দেওয়ার অনেক কারণ আছে, সেই জায়গা থেকে আপনারা ভোট দেবেন আমি ইনশাল্লাহ বিশ্বাস করি। হ্যাঁ। তো ভালো থাকেন, ফলাফল যেটাই হোক। আমি আসলে আর না মার্কা টার্কা বলা যাবে না, সবাই মার্কা জানে। এই মার্কা কী বলবো, মার্কা যাবে। আপনারা সবাই ভোট কেন্দ্রে আসেন ইনশাল্লাহ। আর একটা বিষয়, হা না বিষয়ে, ভোটের বিষয়ে অনেক একটা কৌতূহল আছে। শুনেন, হা না বিষয়ে আমার উত্তর হলো বাইতুল মোকাররমের খতিব যেটা বলছে ওইটা, ঠিক আছে? হ্যাঁ, না যেটা বলছে বিষয় হলো হা না বিষয়ে আমার ভোট দেওয়ার অধিকার আছে, যেমন আমার না ভোট দেওয়ার অধিকার আছে, এটাই আমার বক্তব্য, ঠিক আছে? হ্যাঁ, তো যে যেটা বোঝেন না বোঝেন, ঠিক আছে? একজন লেখছে তুই 5,000 ভোটও পাবি না রে তারেক। তাহলে যাক, আপনাদের জায়গা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই নাইমুল ইসলাম আপনারা কমেন্ট করছিলেন আমি 12 আসনে 12টা ভোট পাবো, সেখান থেকে 5,000 আসছেন, ঠিক আছে? তো না সেটা হইতে পারে, ঠিক আছে? আল্লাহ ভরসা, আল্লাহ হলো দেখার মালিক, ঠিক আছে? তবে আমি আমার আসনে কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ দিইনি, এটা আমার একটা ভালো লাগা, ঠিক আছে? অনেকে আছে না, আমি অভিযোগ দিয়ে অবস্থা শেষ, আমি কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ দিইনি। এমনকি এক্স্যাক্টলি আমার আসনে যে জামাতের প্রার্থী, তা আপনার হলো তাকে আমি সরাসরি সামনে জীবনে দেখি নাই, বুঝছেন? হ্যাঁ, এবং তার কোনো বক্তব্য আমি জীবনে শুনি নাই, বাট সে বেটা আমার বক্তব্য প্রতিদিন শুনছে, ঠিক আছে? আমার জানাইছে, কিন্তু আমি শুনি নাই, ঠিক আছে? তো নীরব ভাইয়ের সাথে সাথে সামনাসামনি কথা বলছি, কিন্তু বক্তব্য আকারে কোনো দিন বক্তব্য শুনি নাই। নাগরিকরা শুনছেন কিনা আমি জানি না। তারপরে কোদাল মার্কার বক্তব্য তো আমি শুনি, বক্তব্য শুরু হলে তার শেষ হয় না। সাইফুল ভাই অনেক ভালো বক্তব্য দেয়, সমস্যা নাই। কিন্তু আপনার হলো আমার বন্ধুরা যারা আছেন সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা, মুক্তি পাওয়ার আওয়ামী লীগের ভোটার বেশি হাজির হবে, সত্যি বড় কঠিন। আওয়ামী লীগের ভোটাররা, আচ্ছা, আওয়ামী লীগের যে সকল বন্ধুরা আছে, হ্যাঁ, তারা আমাকে ভোট দেবে, আমি জানি তারা আমার জন্য ভোট কেন্দ্রে আসবে। এই আসনের ক্ষেত্রে একটু ভিন্ন হবে। হ্যাঁ, সারা দেশে যেটা হবে, ভোট দেবে না কিন্তু না ভোট দিতে যাবে, তাদের একটা প্রাণ প্রস্তুতি আছে, গণহারে না ভোট দিতে যাবে, ঠিক আছে? তো আপনারা দিয়ে না দেন, সমস্যা নাই। আমার বড় ভাই যারা আছেন তারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নিন। আর এই আসনে যারা মুসলিম সম্প্রদায় তো বড়, তো তাদের একটা বন্ধুত্ব আছে আমার সাথে। খ্রিস্টান সম্প্রদায়ের বন্ধু যারা আছেন তাদের সাথেও যোগাযোগ আছে, কথাবার্তা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের ভাই বন্ধু যারা আছেন তারা আছেন। তো
এই জায়গা থেকে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 70,000 মতো ভোট আছে। তো আমি জানি না তারা আমাকে পছন্দ করবে কি করবে না। একটা সময় তারা আমাকে অনেক অপছন্দও করতো, তারপর আবার পছন্দও করে, এরকম বিভিন্ন রকম আছে। তো দেখা যাক, ঠিক আছে, যাই হোক। শোনেন, আমি আপনাকে বলি, আমি কি সমস্যা, কি সমস্যা অবস্থা চলতেছে, আমার ভাই বন্ধুরে আটকে দিছে আজকে রাস্তার মাঝখানে। এটা ভিডিও কলে কথা বললাম, ওরা খাবার আনতে গেছে খাবার আনতে গেছে সবাই, কোনো কেন্দ্রে ঢোকে নাই। আহ, তো যাই হোক, হ্যাঁ, আর না, আর নজরুল ভাই ভয় পায় না। আর শোনেন, আচ্ছা, আমি জাস্ট, আমি সবার মন্তব্য করবো আজকে, ঠিক আছে। প্রজাপতি মার্কায় ভোট দিন। এই শোনেন, বিজয়ী হওয়ার জন্য একা একা বিজয়ী হওয়া যায় না। আওয়ামী লীগের যারা মনে করেন আমি ভোট পাওয়া দরকার, তাদের বিষয়ে একটু বলি যে আমি একা একা বিজয়ী হতে পারবো না। আপনারা যদি চান আমি ভোট নির্বাচিত হব, তাহলে আপনারা আমাকে এটা সাপোর্ট করতে পারেন। আর বিএনপির বন্ধুরা যারা আছেন, ঠিক আছে, তাদেরকে বলি, শোনেন, আপনি আপনারা 2 রাকাত নামাজ পড়ে দেবেন ভোট দিতে, ঠিক আছে। বলবেন যে আল্লাহ কারে ভোট দেওয়া উচিত আমারে, তুমি ওই যে সালাতুল হাজত নামে একটা আছে না, আল্লাহর কাছ থেকে সরাসরি মেসেজ পাওয়ার জন্য, তাহলে দেখবেন যে হয়তো বা আল্লাহ আপনাদের সালাতুল হাজত নামাজের মাধ্যমে আমার ক্ষেত্রে একটু ইঙ্গিত দিতে পারে, যেহেতু আপনাদের সুখে দুঃখের সাথে আছি, ঠিক আছে। তো এটা হলো একটা বিষয়। আর নিরপেক্ষ মানুষদের ক্ষেত্রে কি বলবো, নিরপেক্ষ মানুষগুলোর মন বোঝা দায়, তারা তো সবাইকে দোয়া পড়ায় দেয়, ভাই কোনো টেনশন করে না। ঠিক আছে। তো এই নিরপেক্ষ মানুষগুলোই আসলে পাওয়ার, তাদের দ্বারাই নির্ধারিত হয় কোন পক্ষ বিজয়ী হবে, কোন পক্ষ পরাজিত হবে, ঠিক আছে। তো এটা হলো একটা বিষয়। হুম। আর হলো এখানে কওমি আঙ্গনের যে সকল আমাদের ওস্তাদরা আছেন তারা আমাকে খুব ভালোবাসেন, তারাও একটা ভোট দেবেন। তবে ওই যে একটা হাইপ তুলতেছে যে তারেক রে ভোট দিলে কি হবে, ঠিক আছে। আমি একটা কথা বলি, তারেক রে ভোট দিলে আসলে কি হবে। প্রথমত, আমি মারাত্মক জিদি একটা মানুষ, যিনি জিদ করে যে কোনো অধিকার আদায়ের বিষয়ে খুবই একাট্ট। তাহলে এই বিষয়ে একটা কথা বলি, আমি যখন অনশন করতেছিলাম, তো অনশনের চতুর্থ দিনে ডাক্তার বলল আপনার রক্ত পরীক্ষা করা দরকার, যে কোনো সময় ব্রেন অ্যাটাক হতে পারে। তো আমি বললাম কি রক্ত পরীক্ষা করে কী লাভ। তো বলছে পটাশিয়াম সোডিয়াম লবণের যে তারতম্য হয় এই কারণে ব্রেন স্ট্রোক করে, পরীক্ষা করা দরকার। তো আমি করলাম, তো পেট তো জ্বালা পোড়া করে, আমি তো মরতে চাই না আসলে, বুঝছেন, মরতে ইচ্ছা করে না। তো তখন চিন্তা করলো না, না, পেটে ক্ষুধা লাগুক, জ্বালা পোড়া হোক, আলসার হোক, যাই হোক, ভালো হবে, কিন্তু ব্রেন স্ট্রোক হলে তার বাঁচবো না। তো তাহলে ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম আপনারা পরীক্ষা করেন। তো পরীক্ষা করে দেখলো আসলেই অবস্থা খুব খারাপ। হয়তো ভয় পেয়ে গেলাম, তারপরে স্যালাইনের মাধ্যমে আমাকে সেটা পুশ করলো, ঠিক আছে। কিন্তু সত্যিকার কথা, এই অনশনের মধ্য দিয়ে অনশনের মধ্য দিয়ে আমার নিজের কাছে অস্বাভাবিক মানুষ মনে হয়। আমি সাধারণত একদিন না খেয়ে খেয়ে অভ্যস্ত, অনেক দিন ক্ষুধা দারিদ্র অভাব অনটনের কারণে অনেক দিন সারাদিন না খেয়েছিলাম, মাঝে মাঝেই হইতো। সে জায়গা থেকে একটা অভিজ্ঞতা ছিল, কিন্তু মানে 5.5 দিন পর্যন্ত থাকতে পারবো, এটা একটা ভয়ঙ্কর বিষয় ছিল, ঠিক আছে। এবং আমি যখন অনশন থেকে উঠে আসছি, বেশিরভাগ মানুষ আমার শুয়ে দেখে, কয় কয় আপনি মানুষ না জিন, একটু দেখতে চাই। মানে বিশেষ হয় না এটা, অনেক মানুষ আমার শুয়ে দেখছে, ভাই আপনি আসলে এই জিন না তো না। তো তো হ্যাঁ, করছিলাম এই মাত্র, এই দেখেন, এইটি হচ্ছে তো তো আমি মানুষ না জিন এটা চিন্তা করে, তো আমি জাস্ট আমার একটা অনশন, আমার আমার ডেডিকেশন, আমার লড়াই, আমি কোনো ভেজাল দিই না, ঠিক আছে। মানুষ না লড়াই কি করে, 2 মিনিটের জন্য বের হয়ে আবার চলে আসে। আমার মনে আছে আমরা 24-এ নির্বাচনের সময় নির্বাচন কমিশন ঘেরা হয়ে গেছি, পুলিশ তো দেখে সব দৌড় দিচ্ছে, বাট আমরা 15-20 জন মানুষ ছিলাম, 70-80 জন, 15-20 জন মানে বসে গেছি, উঠবো না। পুলিশ কয় ভাই আমাদের চাকরি যাবে, ভাই ওঠেন, ভাই ওঠেন। আমরা উঠতে ইচ্ছা করতেছিল না, কিন্তু এই বেচারাদের চাকরি বাঁচানোর জন্য আমরা উঠছি সেখান থেকে, ঠিক আছে। তো আমি ঢাকা বারবার আসলে আমাদের বন্ধুরা যারা আছেন, আমার বড় ভাই, সবার ক্ষেত্রে বলতেছি আত্মবিশ্বাস ধরে রাখেন,
1,000 যদি বন্ধু পাই, 1,000 যদি ভোট পাই, আমি মানে কসম করে বলতেছি ওই 1,000 আমার বন্ধু, এই 1,000কে নিয়ে এই এলাকার যত সমস্যা আছে সব সমাধান করা সম্ভব। ঠিক আছে, যে রাস্তা গর্ত হয়েছে না, ওইখানে যে এমপি হবে ওর ছবি রেখে আমরা ফুল দিব এখানে, যে এমপি সাহেবের অকাল মৃত্যুতে আমরা তো আমাদের অনেক ইয়ে আছে, আমরা লড়াই একটা করবো। ঠিক আছে, আল্লাহ ভরসা আমার বন্ধুরা যারা আছেন, যারা দেখছেন। ঠিক আছে, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন কারখানায় বেতন টেতন দেয় না, কোনো টেনশন করেন না, আমরা একসাথে আছি, যা ঘোরাঘুরি করবো। নাম যখন লিখাইছি হারি জিতি আমরা একসাথে মহব্বতের সাথে কাজ করব ইনশাল্লাহ। ঠিক আছে, একসাথে ইনশাল্লাহ কাজ করব। হ্যাঁ, একসাথে। আর আমার যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আছেন, নিজ নিজ জায়গা থেকে ঢাকা 12-র বন্ধুদেরকে ফোন দিয়ে বলবেন, হয়ে যাবে, আল্লাহ ভরসা। আমি তো বলতেছি যে অন্য প্রার্থী যারা আছে তাদেরকে কেউ চিনতেও না, আমাকে আপনারা জানেন, যাকে জানেন তাকে তো নিরাপদ মনে করেন, তাই না? একদমই চিনতেন না, আপনারাও চিনতেন না, এখনও চেনেন না। নাম বলতে বললে এখানে নাম বলতে পারবেন না আপনারা। ঢাকা 12-র একজন প্রার্থীকে আপনারা চেনেন, সেটা আমাকে চেনেন। ঠিক আছে, তো সে জায়গা থেকে সবাই ভিতরে রাতের ভিতরেই বলে দেন, বন্ধুদের বলে দেন, হ্যাঁ, একা একা পারবো না রে ভাই, একা পারবো না। ঠিক আছে, একা পারবো না। তো দেখা যাক ইনশাল্লাহ। এই যে মাহবুব ইসলাম হোসেন, তুই পাবি 1,000 ভোট। আপনাদের যে এই যে উন্নতি, এই উন্নতির জন্য আপনাদের ফুলের শুভেচ্ছা, গাঁদা ফুলের শুভেচ্ছা, গোলাপ ফুলের না। আমরা কমেন্ট পড়ি। ভুবন সর্দার, অনেক ধন্যবাদ, আপনার কমেন্টগুলো পড়ি। তারপরে জাহিদুল ইসলাম জাহেদ, অনেক জায়গায় তো ভোট প্রায় শেষ, আল্লাহ কয় কি ভোট শেষ, এই দেখেন তো ঢাকা 12-র ভোট শেষ হয়েছে কিনা। হ্যাঁ, চলতেছে। তবে হ্যাঁ, জিএসএম, এই শোনেন, একটা কাজ করবেন, শোনেন, আমাদের যারা ভোট কিনতে যাবে না, আসলে একটা দুঃখজনক, আমরা এত লড়াই সংগ্রাম করে রাজনীতি মাঠে থাকি, আর কই থেকে কোনো একটা ব্যবসায়ী আসবো, জামাতের নমিনেশন নিব, টাকা ধার দেবো। আমরা একটা ব্যানার বানাইছি 60 টাকা স্কোয়ার ফিট, 7.5 টাকা স্কোয়ার ফিট। জামাতের যে প্রার্থী সে ব্যানার বানাইছে 25 টাকা 30 টাকা স্কোয়ার ফিটের দামি ব্যানার বানাইছে। এটা চকচক করে, মানে হেরে মানুষ না চিনলেও চকচকে ব্যানার থেকে এটা চিনতে বাধ্য, এরকম একটা অবস্থা। তো কি করব, আমাদের তো টেয়া নাই, আমরা লাগাতে পারিনি ব্যানার ভালো মানের। আপনারা দোয়া করবেন, আপনারা আমার ব্যানার হয়ে ওঠেন, আপনাদের অন্তরে আমার আমার প্রজাপতির সিল মারা থাকুক ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে, আর এই যে শোনেন, সারা বাংলাদেশে আমার 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 আওয়ামী বন্ধুদের একটা দাবি আছে, আপনাদের প্রতি আমাদের একটা দাবি আছে, যদি আমার কথা পছন্দ করেন। প্রথমত হলো, এই দেশটা এই দেশটা আওয়ামী লীগ এবং বিএনপির। আমি বলতেছি, আমি আজকে লিখে দিলাম, এদেশটা আওয়ামী লীগ এবং বিএনপি। কেন? কারণ তাদের দুজন মহান নেতা দেশের জন্য ত্যাগ স্বীকার করে জীবন দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে দেশকে যেভাবে সাজাইছিলেন কেউ সাজাতে পারেনি। আর শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, তিনি সপরিবারে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এভাবে ক্ষতিগ্রস্ত কেউ হয়নি। অনেক ভুল থাকতে পারে প্রত্যেকটা ব্যক্তিরই, আমারও ভুল আছে, কার না ভুল নাই, কিন্তু এই যে স্যাক্রিফাইস, রক্ত দিয়ে রাজনীতির নাম লিখে গেছেন তারা, তো এই বাংলাদেশটা তাদেরই নতুন ধারা কথা বলতেছে না, এদের সাজি সাতনাথ বা খায়াডায় মাল টাল খায় টাল হয়ে গেছে, ভণ্ড সব। ঠিক আছে, তো আমার আওয়ামী লীগের বন্ধুদের বলবো যে এই যে যারা মুক্তিযুদ্ধ নিয়ে এরকম করতেছে, নোংরামি করতেছে, এরা না ওই 54 বছর আগের একটা ক্ষোভ নিয়ে আসে ভাইয়েরা, বন্ধুরা। আপনারা যদি এদেরকে ভোট দেন, যে বিএনপিকে হারাতে হবে এই ধরনের টেনশন থেকে যদি ভোট দেন, বুঝছেন, তাহলে আর হইল না। তারেক রহমান একটা কথা বলছে যে শেখ পরিবারের সন্তানরা রাজনীতি করতে পারবে কিনা, সে কিন্তু বলে দিচ্ছে কিন্তু তারা রাজনীতি করতে পারা উচিত, বলছে না? শুনছেন নাকি আপনারা? শুনছেন? এইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই যে শিক্ষা, সবার জন্য রাজনীতি উন্মুক্ত করে দেওয়া। দেখেন, আওয়ামী লীগের লোকেরা ক্ষমতা থাকা অবস্থায় শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে না, কিন্তু পারছে 81 সালের আগে বা এরকম পারেনি কিন্তু। 80 সালে মনে হয় শেখ হাসিনা আসে না, কত সালে আসে? 79-তে আসে, 79-তে আসে। এর আগে যারা ছিল তারা কিন্তু সবাই আওয়ামী লীগের ছিল, আসতে পারেনি। যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নিয়েছে তখন সে নিরাপদ মনে করছে যেভাবে হোক। সেই জায়গা থেকে তারেক রহমান দায়িত্ব নিলেও আমার বিশ্বাস, আমি যেভাবে উনি জানি, ওনাকে জানি,
যতটুকু বন্ধুত্ব আছে, মানে 2-4 দিন আগে দেখা হলো, কথা হলো, আমি বলি আমি ওনার সাথে না ফোনে কথা বলতে পারি না, ওনাকে ফোন দেওয়ার সুযোগ নাই, বাট আমি খোঁজার আগে উনি আমাকে খুঁজে নেয় মাঝে মাঝে। ঠিক আছে, বিপদ আসে, সংকট আসে, বন্ধু, ভাই, আমি তো ছোট ভাই, এই জায়গা থেকে খুঁজে নেয়। তো আমার যেটুকু বুঝ, আপনাদের উপর অনেক বড় দমন পীড়ন বিএনপির ভাই বন্ধুরা করবে না। সেই জায়গা থেকে এই যে যারা মুক্তিযুদ্ধ নিয়ে কোচাকুচি করে, নোংরা কথা বলে, আপনারা যদি এদেরকে বিজয়ী করেন, আজীবনের মতো আমাদের স্বাধীনতার সূর্য একবার মানে নোংরা জায়গায় পতিত হবে। এই বিদ্যুতি আপনারা করেন না রাগে জিদের বসে। ঠিক আছে, রাগ জিদ থেকে এটা করেন না, এদেরকে করেন না। একটা ঘটনা ঘটছিল, আওয়ামী লীগের ভাইয়েরা শরীয়তপুরের আদালতে আপনার হলো জামাতকে বিজয়ী বানাইছিল কোর্টে, ওই যে উকিলদের ইয়ে হয় না, বিএনপির উপর রাগ জিদ থেকে। তো এখন কথা হলো এই যে জিতাই দিলেন, ওখান থেকে আপনারা কর্তৃত্ব আপনাদের নিতে পারবেন? নিতে পারবেন না। বাট বিএনপি দায়িত্বে আসলে বাই বাই টার্ন তত্ত্বাবধায়ক সরকারটা যদি থাকে, আপনারা আসবেন, সবাই আসবে এই জায়গা থেকে। এবং বিএনপি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের মিছিলে যায়নি কিন্তু। এবং ওই সময় বলছিল যে মির্জা ফখরুল কেন শাহবাগে আসলো না, ঠিক আছে, তো মির্জা ফখরুল ইসলাম বলছিল যে শাহবাগে কি পাগলামি করার জন্য আমরা যাবো ওখানে, কি তারা কিন্তু যায়নি এই জায়গা থেকে। তো এই বিষয়গুলো আমাদের সবার বিবেচনা করা উচিত। এই বাংলাদেশে লিবারেল রাজনীতির দিক থেকে আওয়ামী লীগ একটা লিবারেল রাজনৈতিক দল। তাদেরকে গালি দিলে তারা পাল্টা গালি দেয় না, খুব কম, রেয়ারলি গালি দেয়। এটা আমার বিশ্বাস। আমরা তো রাজনীতি করছি আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা তো জামাত তো ওই রাজনীতিটা করেনি। ঠিক আছে, আমরা একটা ঘটনা মনে করি, জুলাই গণঅভ্যুত্থানে আমরা প্রচুর মারতেছে। ঠিক আছে, তো আওয়ামী লীগের খুব মানে সুপ্রিম জায়গা থেকে বলতেছে ওরে আর মারিস না। ঠিক আছে, ও আমাদের যেরকম গালি দেয় আর পরে যে আসলো তারেও গালি দিব। ঠিক আছে, ও তেরা দেখে চিন্তা করে, তার একটা অবজারভেশন যে আমি আওয়ামী লীগকে যেরকম গালি দিচ্ছি আর পরে যে আসবে তারেও আমি ছাড়বো না। এবং কথা দিচ্ছি সামনে বিএনপি আসলে বিএনপির আমি ছাড়বো না হয়তো বা। ঠিক আছে, আর জামাত আসলে তো কোনো ছাড় নাই। হ্যাঁ, ওই ইউনিসের টাকা তো আদায় হবেই। ঠিক আছে, তো এটা খুবই দুঃখজনক যে নৌকা ছাড়া ভোট হচ্ছে। আপনাদের মতো আমি বলি নৌকা ছাড়া কিসের ভোট? হ্যাঁ, এটা আমি সবার আগে, আপনারা বলার আগে আমি বলছি না, এটাই বাস্তবতা। এবং আমি চাই না যে এই বাংলাদেশ কখনো মানে হলো আমি কিন্তু যে হত্যায় জড়িত তা কিন্তু রিকনসিলেশন চাই না। খুনি রিকনসিলেশন হয় না। যেই রাজাকাররা বাংলাদেশের মানুষকে হত্যা করছে ওদের রিকনসিলেশন সম্ভব না। এবং 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 আওয়ামী লীগেরও যদি কেউ হত্যা করে তারও রিকনসিলেশন সম্ভব না। বিএনপি যদি কেউ হত্যায় জড়িত থাকে তারও কিন্তু রিকনসিলেশন সম্ভব না। খুনির সঙ্গে কোনো রিকনসিলেশন আমার ডিকশনারিতে নাই, কিন্তু মজলুম কাউকে ক্ষমা চাইতে বলাটা জুলুম, এটা আমার ডিকশনারিতে আছে। যে অপরাধ করেনি তাকে বলতেছেন তুমি ক্ষমা চাইলে রাজনীতি করতে পারবা, এটা আমি বিশ্বাস করি, এটা আমি চাই না, মানি না। তো ভালো থাকবেন, সবাই ইনশাল্লাহ, দোয়া করবেন। হ্যাঁ, আর হলো হায়ের পক্ষে যারা তারা জোরে কৈশা হাতে দেবেন, আর নায়ের পক্ষে যারা তারা আরও জোরে নাতে দেবেন। ঠিক আছে, দিবেন, সবাই মতামত দিবেন ভাই, মতামত দিবেন। আমি একটা কথা বলি, যারা নায়ের পক্ষে আপনারা যদি সংখ্যায় বেশি হন, ধরেন কোনোভাবে 51% ভোট পাচ্ছেন, পরের দিন থেকে কৈশা রাজনীতি করবেন আপনারা, সমস্যা আছে? আরও বুদ্ধি দিচ্ছি, ধরেন 30% ভোট পাইছেন না ভোট, তাই না? এই নাটা পুরোটাই না, কিন্তু 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 সবার মধ্যে ভাগ হয়ে যাবে। কিছু বলবে বিএনপির, কিছু জামাতের। যদি দেখেন জামাত টোটালি গড় ভোট পাইছে 12% আর নায়ের পক্ষে ভোট পাইছে 30%, তখন তো জামাতের চেয়ে আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক হবে বেশি, কারণ জামাতের চেয়ে আওয়ামী লীগ বেশি ভোট পাইছে। এই হানা ভোটটা একটা মজার ভোট, বুঝতে পারছেন? এটাকে যদি আশীর্বাদ হিসেবে নেন এটা আশীর্বাদ, এটা অভিশাপ হিসেবে নিলে এটা অভিশাপ, যেভাবে নেবেন। এটা এমন একটা ভোট যে সবাই খুশি এই ভোটে, হ্যাঁ দিয়েও খুশি, না দিয়েও খুশি। ঠিক আছে, তো সবার জন্যই ডক্টর ইউনূস কিছু না কিছু রাখছে, কিন্তু এটা একটা মুসিবত। হ্যাঁ, এটা একটা মুসিবত যে কি করবো আসলে। আওয়ামী লীগ তো সিদ্ধান্ত নিতে পারবে যে না দিবে, তো এখন জামাত তো দিবে যে হ্যাঁ মুক্তিযোদ্ধাকে তারা হলো দাবাইতে হবে। কিন্তু আমি তো ভাই মুক্তিযুদ্ধের পক্ষে, কিন্তু আবার আমি জুলাই সনদের কিছু কিছু অংশের পক্ষে। আমি পড়ে গেছি বিপদে, আমি কোনটাতে দেব? ঠিক আছে, একজন লিখছে শেখ হাসিনার মায়ের মধু আছে, মেলা মধু, ওই চিকন মেশিনে ঢুকলে ফোটা ফোটা রস বেরোতো।
আর একটা বিষয়, যেই যত গুতায় হা দেন না দেন, ঠিক আছে, ডক্টর ইউনূসের বিশেষ বাহিনী থাকবে, এরা জোরে জোরে করে ব্যালট পেপার ছিঁড়ে হাটা ভরবো, ঠিক আছে, এটাই আপনারা খেয়াল রাখেন, ঠিক আছে। ভালো থাকবেন। এই ঢাকা 12 আসনে সকল বন্ধুদের বিজয় বিজয়ী হোক। ও আর একটা বিষয়, ঢাকা 12 আসনে আমার একটা অবজারভেশন আছে। ধরেন জামাতের ভাইরা মন খারাপ করবেন না, যদি জামাত জেতে তাহলে বিএনপি হারলো, ফুটবল হারলো, কোদাল হারলো। আবার যদি কোদাল জেতে তাহলে জামাতও হারলো, ফুটবলও হারলো। আর ফুটবল জিতলে কোদাল হলো, জামাত হারলো। কিন্তু আমি যদি জিতি তাহলে সবাই জিতে যাবে, কেউ হারবে না, ঠিক আছে। সবাই হারবে না কেউ। তাই না ভাই? এবং আমি জিতলে আওয়ামী লীগও জিতে যাবে। অর্থাৎ সবার জন্য নিরাপদ ঢাকা 12 তৈরি হবে। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমার বন্ধুরা, যারা আমার বন্ধু দেখছেন, আমার বন্ধু ভুবন সর্দার, তারপরে কে এম নুরুল নবী ভাই, এমডি মারুফ মোর্শেদ, মোহাম্মদ ফকির তুষার, যারা আমাকে পছন্দ করেন, সবাই আমার আর প্রজাপতি মার্কা নিয়ে একটা ছবি পোস্ট করবেন আজকে, ঠিক আছে, একটা সবাই একটা পোস্ট করবেন। ও, আমি এত খুশি কেন ভাই? দাঁড়া দাঁড়া দাঁড়া, পকেট থেকে বেলাগুলোর টাকা বেড়ে গেছে, তো সেই কষ্টে খুশি। কমেন্ট অনেক ভালো ভালো করে। শোনেন, পান্তা মিয়া নামে একটা ইয়ে আছে, ফকির আছে, তার অনেক কষ্ট, বুঝছেন, তার সবাই পান্তা খেতে দেয়। তো সে বলতেছে আমি আত্মহত্যা করবো, পান্তা খাইতে দেয় কেন সবাই? বনে আত্মহত্যা করছে, একটা সিংহ আসতেছে দেখে, না বাঘ আসতেছে দেখে সে লাভ দিচ্ছে বাঘের সামনে, তার লাভটা পড়ছে বাঘের পিঠের উপর যাই পড়ছে। এখন বাঘ তো পায়ে গেছে হুড়মুড়ায় ভয়, সে দৌড় দৌড় বাঘের কান ধরেছিল, বাঘের কানটা গেছে ছিঁড়ে দৌড়ে দৌড়তে, এখন কি অবস্থা, সামনে সিংহের সাথে দেখা হয়েছে। আর ওই যে পান্তা মেয়ে বাঘের পিঠ থেকে পড়ে গেছে। সিংহ বলছে বাঘ মামা তুমি তো দৌড়াও কেন, হাঁপাও কেন? তো বলতেছে যে আমার কানটা তো ছিঁড়ে ফেলছে, বনের মধ্যে কানারু আসছে, ঠিক আছে। সিংহ বলতেছে আমি বনের রাজা, আমি থাকতে কানারু কে রে, তোমার কান ছিঁড়ে খাইছে? তো বলছে তুমি যাই দেখো। এখন সিংহ গেছে, এখন পান্তা মিয়া আবার আত্মহত্যা করার জন্য সিংহর সামনে পড়ার জন্য লাভ দিছে। এখন লাভ দিছে, লাভ আবার সিংহর পিঠের উপর পড়ে গেছে। এখন সিংহর কেশর ধরে আছে, সিংহ তো ভয় পেয়ে গেছে, দূর মুড়ায় কেউ আমার উপরে পড়লে এত বড় সাহস। আসলে যারা ক্ষমতাধর তারা একটু ইয়েতে অনেক ভয় পায়। এই কি হলো, একটা পটকা শব্দ হলে চমকায় ওঠে যে হার্ট অ্যাটাক হবে এরকম। তো সিংহর হার্ট অ্যাটাক হয়ে গেছে, কেশর টেশর ছিঁড়ে সব অবস্থা খারাপ, দৌড়াই। তো যাওয়ার পথে এক হাতি বসছে, কই সিংহ মামা তোমার কেশর টেশর সব ছিঁড়ে গেছে কেন? কই মামা কইও না, বনের মধ্যে কেশারও আসছে, ঠিক আছে, মানে এর কেশর ছিঁড়ে ফেলছে পান্তা মিয়া। হ্যাঁ, পান্তা মিয়া কেশর ছিঁড়ে ফেলছে। তারপরে হাতি করতেছে কি এত বড় কথা, এখন হাতি সুর তুইলা রওনা দিচ্ছে যে কেশারু আর কানারু দূরে এসে একবারে যে মেরে ফেলাবো। এখন হাতি তো সুর উপর দিকে নিয়ে গেছে, এখন পান্তা মিয়া বনের মধ্যে গাছের উপর উঠে আসছে, যে সে আর কি আসবে, আত্মহত্যা করবে। তখন দেখছে হাতি গেছে, কয় হ বাঘ, বাঘ যে তাড়াইছি, সিংহ তাড়াইছি, হাতি সে কি করছে লুঙ্গিটা খুলে সুরটা গাছের সাথে বাঁধে দিছে। হাতি তো টানাটানি করতেছে, সুর আর খোলে না। তো সুর ছিঁড়ে টিড়ে লাল হয়ে গেছে, হাতি দৌড়। তো এক শিয়াল আসছে, শিয়াল বলছে, বাবা হাতি বাবা কি হয়েছে? তো বলতেছে যে মামা কইও না, বনের মধ্যে সুরারু আসছে। তো এখন শিয়াল বলতেছে যে সুরারু আসছে। তো এখন শিয়াল বলছে আচ্ছা আমি দেখি তোমরা এত শক্তি দ্বারা পরাজিত হয়েছে, আমি আমার বুদ্ধি দিয়ে এটা পরাজিত করবো। তো শিয়াল এক পা যায়, দুই পা পিছিয়ে আসে, এরকম একটা অবস্থা। স্মৃতিচারণ করতেছে কীভাবে সিংহের কেশর ছিঁচে, বাঘের কান ছিঁচে, আর হাতির সুর লাল করে দিছে। যাতে সে গেছে। এখন শিয়াল মানুষ খাবে, এটা তো পান্তা মেয়ের জন্য অপমানজনক। তো সে রাগে মেয়ে কই তুই শিয়াল আসছে আমার খাইতে, হে লাঠি নিয়ে মারতে একবার শিয়ালের পাশা লাল করে দিয়েছে। শিয়াল, ঠিক আছে, নদীতে গেছে, না নদীতে গেছে, যায় পাশা লাল হয়ে গেছে, শুকাচ্ছে, শিং মাছ দিছে ফুড়ায়, বুঝছেন। তো এখন বনের সবাই মিটিং বসছে,
একজন বলছে বনের মধ্যে ভাই কানারু আছে, একজন বলছে কেশারু আছে, এগুলো সুরারু আছে, আর শিয়াল বলছে পাসারু আছে, শুধু পাসা লাল করে দেয়। তো এখন শিয়াল মিয়া হয়ে গেছে পান্তা, পান্তা মিয়া হয়ে গেছে বনের রাজা। সিংহ বনের রাজা না, বাঘও না, বনে আর কেউ ঢোকে না। তো এখন কালকে যে ঘটনাটা ঘটবে, আমাদের ঢাকা 12 আসনে কোদাল ভাই তো অনেক শক্তিশালী, বিএনপির ভাইদের সাথে নেছে, ফুটবল ভাই অনেক শক্তিশালী, ঠিক আছে, আর দাঁড়িপাল্লা সে তো আরো মহা শক্তিশালী, তার ডাইরেক্ট আল্লাহর কানেকশন আছে। এখন সবগুলো মারামারি করে আমি মনে হয় থাকে যাবো একা একা। তো প্রজাপতির জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।